বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের পাঠ্য ইংরেজি বই থেকে প্রথম গল্প যেটি দ্য গার্ডেন পার্টি, এই গল্প থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে সেইগুলি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সাধারণত এই অধ্যায় থেকে মান 2 এবং মান 6-এর প্রশ্ন পড়তে হবে। প্রথম সেমিস্টারে এমসিকিউ ছিল, দ্বিতীয় সেমিস্টারে কিন্তু কোনো রকম এমসিকিউ আসবে না, তাই এবার কিন্তু তোমাদের অনেকটাই বেশি পড়তে হবে। এই গল্পের প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে তোমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। সেগুলো হচ্ছে কবি পরিচিতি, ক্যারেক্টার, গল্পের সেটিং ইত্যাদি বিষয়ে আমি একে একে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ ভিডিওটি স্কিপ করবে না। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও। দেখো এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড 1888, অর্থাৎ তার জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দে, অ্যান্ড সি ওয়াজ ডায়েড 1923, 1923 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ এ প্রমিনেন্ট নিউজিল্যান্ড মডার্নিস্ট শর্ট স্টোরি রাইটার। তিনি ছিলেন একজন নিউজিল্যান্ডের বিশিষ্ট খ্যাতনামা লেখিকা। নোন ফর হার ইনোভেটিভ স্টাইল, সি এক্সপ্লোরড থিমস অফ আইডেন্টিটি, রিলেশনশিপ অ্যান্ড দ্য কমপ্লিসিটিস অফ দ্য হিউম্যান ইমোশনস। মানে তার লেখার মধ্যে থাকতো, তার লেখাটার ধরন ছিল ইনোভেটিভ স্টাইল, দ্যাট মিনস মানে অন্যদের থেকে একটু আলাদা। সি এক্সপ্লোরড থিমস অফ আইডেন্টিটি, রিলেশনশিপ, তার মানে তার লেখার মধ্যে মানুষের যে সম্পর্ক এবং তাদের মধ্যে হিউম্যান ইমোশনস, যে কমপ্লিসিটিস, তাদের মধ্যে যে জটিলতা, আবেগে যে জটিলতা, সেই কথাও তার লেখার মধ্যে থাকতো। ম্যানসফিল্ড স্টোরিজ অফেন ফিচার ভিভিড অ্যাটমসফিয়ার, description and deep physiology insights influenced by her personal experience and wide range of the literary movement। অর্থাৎ ম্যানসফিল্ডের লেখার গল্পগুলোর মধ্যে আমরা কিন্তু সবসময় একটা বৃহৎ পরিবেশ সম্পর্কে, অর্থাৎ নিউজিল্যান্ডের পরিবেশ তোমরা জানো যে সেখানকার পরিবেশ কেমন, এবং মানুষের আবেগ এবং ভাবাবেগের মধ্যে যে জটিলতা রয়েছে সেই সম্পর্কে তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজস্ব যে অভিমত, তার গল্পের মধ্যে আমরা জানতে পারি। সাম অফ হার মোস্ট ফেমাস ওয়ার্কস ইনক্লুড দ্য গার্ডেন পার্টি। তার কিছু গুরুত্বপূর্ণ লেখা বই যেটা আমাদের গল্প, দ্য গার্ডেন পার্টি, দ্য ডলস হাউস অ্যান্ড ব্লিস। হার রাইটিং হ্যাড এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মডার্ন শর্ট স্টোরি। তার লেখাগুলো সাধারণত প্রভাব ফেলেছিল বর্তমান বলতে পারো বা আধুনিক ছোট গল্পেরগুলোর উপর। ডেসপাইট হার আর্লি ডেথ, যদিও তার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়েছিল ফ্রম টিউবারকুলোসিস, অর্থাৎ টিবি রোগে। তো ম্যানসফিল্ড ওয়ার্ক রিমেন্স হাইলি রিগার্ডেড ইন ইংলিশ লিটারেচার। তা সত্ত্বেও ম্যানসফিল্ডের লেখা বইগুলো কিন্তু ইংরেজি সাহিত্যে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, অর্থাৎ মনে করা হয়। এই হচ্ছে আমাদের ক্যাথরিন ম্যানসফিল্ড, এই লেখিকার সম্পর্কে আমাদের জানতে হবে। মোটামুটি এগুলো জানলেই হলো। এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য টেক্সট। এখানে যে টেক্সট তোমরা পড়বে দ্য গার্ডেন পার্টি কি বিষয়ে, তা অ্যাবাউট দ্য টেক্সট পাবলিকেশন, ফার্স্ট কিনা পাবলিকেশন, কবে প্রকাশিত হয়েছিল এটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 3 parts ইন দ্য স্যাটারডে ওয়েস্টমিনিস্টার গেজেট অন 11th February 1922 অ্যান্ড উইকলি ওয়েস্টমিনিস্টার গেজেট অন 18th February 1922। অর্থাৎ দ্য গার্ডেন পার্টি যে গল্পটা, এটা 3টি পার্টে প্রকাশিত হয়েছিল। প্রথম যেটা প্রকাশিত হয়েছিল 11ই ফেব্রুয়ারি 1922, এবং তারপর হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1922, এবং লেট অ্যাপিয়ার্ড দ্য গার্ডেন পার্টিস অ্যান্ড আদার স্টোরিজ। অর্থাৎ এর পরবর্তী সময় দ্য গার্ডেন পার্টি এবং তার অন্যান্য গল্পগুলো প্রকাশিত হয়েছিল। এই হচ্ছে তার পাবলিকেশন। দ্য গার্ডেন পার্টি পাবলিকেশন সম্পর্কে মোটামুটি একটি ধারণা তোমরা করে নেবে। তারপর হচ্ছে প্লট। দ্য গার্ডেন পার্টি, দ্য ওয়েলদি সেরিডন ফ্যামিলি ইজ প্রিপেয়ারিং টু হোস্ট এ গার্ডেন পার্টি অ্যাট দেয়ার হোম। অর্থাৎ এই গার্ডেন পার্টি গল্পে ধনী একটি পরিবার, সেরিডন পরিবার, যারা কিনা তাদের বাগানে একটি পার্টির আয়োজন করেছে। দ্য ইয়াং ডটার লরা বিকামস ট্রাভেলড হোয়েন সি হিয়ার্স দ্যাট নিয়ার বাই ওয়ার্কিং ক্লাস নেইবার মিস্টার স্কট হ্যাজ ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। অর্থাৎ লরা সেই গল্পের যে ছোট্ট মেয়ে, অর্থাৎ যাকে বলতে পারো সেন্ট্রাল ক্যারেক্টার, যে প্রধান চরিত্র অবলম্বন করছে এই গল্পে, সেই লরা যখন শুনতে পারে যে তার পাশের এক শ্রমিক শ্রেণী, অর্থাৎ এক গরিব পরিবারের মিস্টার স্কট মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে, সি সাজেস্ট ক্যান্সেলিং দ্য পার্টি আউট অফ রেসপেক্ট, বাট হার ফ্যামিলি ডিসমিসেস হার কনসার্নস অ্যান্ড ইনসিস্টস দ্য পার্টি শুড গো অন।
মানে সে তার পরিবারকে তাদের পার্টিটা ক্যান্সেল করতে অনুরোধ জানিয়েছিল, বাট হার ফ্যামিলি ডিসমিস, কিন্তু তার পরিবার সেটা অস্বীকার করেছিল, কেননা তার মৃত্যুর সঙ্গে তাদের পার্টির কোনো সম্পর্ক নেই। আফটার দ্য পার্টি লরা ইজ সেন্ট টু ডেলিভার লেফট ওভার ফুড টু দ্য গ্রিভিং ফ্যামিলি, অর্থাৎ বেঁচে যাওয়ার যে খাবার, সেই খাবারগুলো সেই পরিবারে সেই লরাকে দিয়েই পাঠানো হয়েছিল। কনফার্মড উইথ দ্য রিয়েলিটি অফ ডেথ, অর্থাৎ লরা কিন্তু এখানে সেই খাবার দিতে গিয়ে সেই স্কটের বাড়িতে গিয়ে সে কিন্তু বুঝতে পারে যে মৃত্যু কী জিনিস। অ্যান্ড লরা এক্সপিরিয়েন্সেস এ মিক্স অফ ইমোশন লিভিং হার ওয়াইড এ ডিপার থ্রু কনফিউজিং আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ অ্যান্ড সোশ্যাল ডিভাইডস, অর্থাৎ এইখান থেকেই কিন্তু লরা বুঝতে পেরেছিল যে মানুষের যে দূরত্ব কিভাবে তৈরি হয়েছে সমাজে, একটা গরিব পরিবার এবং একটি ধনী পরিবার, যে কিভাবে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, লরা কিন্তু এখান থেকে বুঝতে পারে। তা এতে লরা কিন্তু একটু দুঃখ প্রকাশ পেয়েছিল। এইবার আমাদের জানতে হবে যে গল্পটা দ্য গার্ডেন পার্টি গল্পটা সেটিংটা অ্যাকচুয়ালি এদের ব্যাকগ্রাউন্ড অফ হিস্ট্রি, অর্থাৎ এই গল্পের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের জানতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা জানতে গেলে অবশ্যই আমাদের সেটিংটা পড়তে হবে। না, দ্য স্টোরি ইজ সেট ইন আর্লি 20th century নিউজিল্যান্ড, রিফ্লেক্টিং দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্টেক্সট অফ দ্য টাইম, অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়ছি 20 শতকে নিউজিল্যান্ডের, রিফ্লেক্টিং দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্টেক্সট অফ দ্য টাইম, অর্থাৎ এখানে নিউজিল্যান্ডের একটা সমাজ এবং সমাজের যে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর মধ্যে যে কনটেক্সট, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। তাই দ্য এক্স্যাক্ট লোকেশন ইজ নট স্পেসিফাইড, এখানে কিন্তু সঠিক লোকেশনটা বলে দেওয়া নেই এই গল্পে, কিন্তু আমরা ওয়েদার এবং তার যেহেতু জন্ম ম্যানসফিল্ডের জন্ম নিউজিল্যান্ডে, তাই আমরা ধরে নিচ্ছি এখানে নিউজিল্যান্ডে। তা নিউজিল্যান্ডের কোন জায়গায় সেটা কিন্তু এখানে স্পেসিফিক লোকেশনটা দেওয়া নেই, বাট ইট ইজ লাইকলি বেসড অন ম্যানসফিল্ড ওন এক্সপিরিয়েন্সেস গ্রোয়িং আপ ইন ওয়েলিংটন নিউজিল্যান্ড, কিন্তু এখানে ম্যানসফিল্ডের বেড়ে ওঠার যে শহর ওয়েলিংটন, সেই শহরটিকে এখানে ধরে নেওয়া হয়েছে। দ্য সেটিং ইজ ডিভাইডেড ইন্টু টু ডিস্টিংক্ট এনভায়রনমেন্টস, এখানে কিন্তু আমরা দুটো পরিবেশ লক্ষ্য করতে পারি এই গল্পের মাধ্যমে। দ্য সেরিডান স্টেট দ্য স্টোরি প্রাইমারিলি টেক্স প্লেস অ্যাট দ্য সেরিডানস লার্জ, অর্থাৎ এখানে সেরিডান সে হচ্ছে একজন ধনী ব্যক্তি পরিবারের মেয়ে, কমফোর্টেবল হোম, বড় বাড়ি তাদের, হুইচ ইজ সারাউন্ডেড বাই এ বিউটিফুল গার্ডেন হোয়ার দ্য পার্টি ইজ হেল্ড, এবং যেটা তার চারধারে ছিল একটা সুন্দর বাগান তাদের বাড়ির চারপাশে। দিস সেটিং ইজ রিপ্রেজেন্টস, অর্থাৎ এই সেটিংটার থেকে প্রমাণিত হয় দ্য আপার ক্লাসেস ওয়ার্ল্ড ইজ প্রিভিলেজ, লাক্সারি অ্যান্ড ডিট্যাচমেন্ট ফ্রম দ্য হার্স রিলেটিভস অফ লাইফ দ্য স্কটস, অর্থাৎ এখানে এই যে সেটিংসটা, এই সেটিংসটাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে অর্থাৎ ধনী পরিবারের মানুষদের পৃথিবীটা কেমন ছিল, আরামপ্রিয়, লাক্সারি অ্যান্ড ডিট্যাচমেন্ট ফ্রম দ্য হার্স রিয়েলিটিস অফ লাইফ, অর্থাৎ জীবনের যে কঠিনতম পরিচয়, অর্থাৎ মানুষকে যে কত কষ্ট করে তাদের জীবন ধারণ করতে হয়, সেটা কিন্তু তাদের উপভোগ করতে হতো না, সেটা থেকে তারা কিন্তু অনেক দূরে ছিল, তাই না তাদের আরামপ্রিয় জীবন তারা জীবনযাপন করতো, তারা কিন্তু দুঃখ কী জিনিস তারা কিন্তু কখনোই বুঝতেই পারতো না। অপরদিকে দ্য স্কটস নেইবারহুড, ইন কন্ট্রাস্ট দ্য স্টোরি অলসো ব্রিফলি টেক্স প্লেস ইন দ্য ওয়ার্কিং ক্লাস নেইবারহুড হোয়ার দ্য স্কটস লাইভ, অর্থাৎ এর পাশাপাশি, অর্থাৎ তারই পাশে নেইবারহুড, অর্থাৎ তার প্রতিবেশী কি না স্কট, যে তাকে কিন্তু প্রত্যেকটা দিন তাকে কিন্তু কর্ম করে তাকে কিন্তু জীবন ধারণ করতে হয়, অর্থাৎ বেঁচে থাকতে হয়। স্কটস লাইফ, অর্থাৎ তার জীবনটা কিন্তু একজন শ্রমিক শ্রেণীর মতো, ওয়ার্কিং ক্লাস। দিস এরিয়া ইজ পিকটেড অ্যাজ মডেস্ট অ্যান্ড লেস রিফাইন্ড, হাইলাইটিং দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডিসপার্টিস বিটুইন দ্য সেরিডানস অ্যান্ড দেয়ার নেইবার্স, অর্থাৎ এই লাইনটা, অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে সেরিডান ফ্যামিলি এবং তার প্রতিবেশীদের মধ্যে কিভাবে আর্থিকগত দিক থেকে কিভাবে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। তাহলে এই হচ্ছে সেটিং গল্পের মধ্যে। তাহলে দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য, এর গল্পের প্রধান চরিত্র হচ্ছে লরা, এবং এখানে তারা একজন ধনী পরিবারের, সে একটা মেয়ে, এবং সেই সময় নিউজিল্যান্ডের যে অর্থনৈতিক অবস্থা কিভাবে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল, সেটাই কিন্তু এখানে এই গল্পে তুলে ধরা হয়েছে। পয়েন্ট অফ ভিউ, দ্য স্টোরি ইজ টোল্ড ফ্রম এ থার্ড পার্সন লিমিটেড ওমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ এখানে পুরো
গল্পটাতে কিন্তু হি অর সি ব্যবহার করা হয়েছে থার্ড পার্সন। এইবার অ্যাবাউট দ্য টেক্সট, হিস্টোরিক্যাল কনটেক্সট অর্থাৎ ঐতিহাসিক বিবরণ। দ্য স্টোরি ইজ সেট ইন আর্লি 20th সেঞ্চুরি নিউজিল্যান্ড, এ টাইম সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ। অর্থাৎ বিংশ শতকে নিউজিল্যান্ডে যখন একটা পরিবেশের একটা অর্থনৈতিক পরিবর্তন এসেছিল, দ্য কান্ট্রি ওয়াজ ট্রানজিশনিং ফ্রম এ কলোনিয়াল সোসাইটি টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, অ্যান্ড দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার ক্লাসেস ওয়ার বিকামিং ইনক্রিজিংলি ডিস্টিংক্ট। অর্থাৎ এই সময় দেশে মানে দ্য কান্ট্রি ওয়াজ ট্রানজিস্টিং ফ্রম এ কলোনিয়াল সোসাইটি, অর্থাৎ নিউজিল্যান্ডটি ছিল একটা উপনিবেশ। সে যখন উপনিবেশ থেকে টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, অ্যান্ড দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার ক্লাসেস ওয়ার বিকামিং ইনক্রিজিংলি ডিস্টিংক্ট। অর্থাৎ উঁচু ধনী পরিবারের লোকেদের সাথে নিচু তলার মানুষদের যে দূরত্বটা আরও বেড়ে গেল, সেটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছিল। দ্য সোশ্যাল ডিভাইড ইজ এ সেন্ট্রাল থিম ইন দ্য স্টোরি। অর্থাৎ এই যে সামাজিক যে দূরত্ব, এই সামাজিক দূরত্বটাই কিন্তু এই গল্পের মেন থিম, সেন্ট্রাল থিম। অ্যাজ লরা শেরিডন, দ্য প্রোটোগনিস্ট grapples with the contrast between her privileged life and the hardship faced by those in lower classes. এই হলো তোমাদের অ্যাবাউট দ্য টেক্সট অ্যান্ড অথার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স। ম্যানসফিল্ড হারসেলফ ওয়াজ বর্ন ইনটু এ ওয়েলদি ফ্যামিলি ইন নিউজিল্যান্ড। মানে ম্যানসফিল্ড নিজেও একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নিউজিল্যান্ডে। আর এক্সপেরিয়েন্সেস গ্রোয়িং আপ এ প্রিভিলেজ এনভায়রনমেন্ট লাইকলি ইনফ্লুয়েন্সড হার রাইটিং অফ হিজ স্টোরি। মানে সে কিন্তু তার লেখা, মানে হি এক্সপিরিয়েন্স গ্রোয়িং আপ ইন প্রিভিলেজ এনভায়রনমেন্ট, সে একটা ধনী পরিবারে বড় হলেও তার লেখাতে কিন্তু তার সব থেকে বেশি প্রিয় ছিল তার জীবনের, অর্থাৎ লাইকলি ইনফ্লুয়েন্সড হার রাইটিং অফ দিস স্টোরি। আমরা তার এই লেখা গল্পের মাধ্যমে কিন্তু সেটা জানতে পারি। হি অলসো হ্যাড এ কিন ইন্টারেস্ট ইন সোশ্যাল ইস্যুস। মানে সামাজিক ইস্যুগুলোর মধ্যে তার কিন্তু বিন্দুমাত্র ইচ্ছা ছিল, মানে সামান্যতম ইচ্ছা ছিল। অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ইনকুয়ালিটিস অ্যান্ড দ্য এক্সিস্টেড ইন সোসাইটি। এবং সামাজিক যে সমতা, সেটার প্রতি কিন্তু তার একটা বিশেষ নজর ছিল। তাহলে এই হচ্ছে অথার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স। তোমাদের কিন্তু এগুলো জানতে হবে এবং গল্পটা সম্পর্কেও কিন্তু জানতে হবে, গল্পটা কিন্তু পড়তে হবে। আমি এখানে দ্য গ্র্যান্ড পার্টি গল্পটা পড়লাম না, আমি তোমাদের জাস্ট যে তোমাদের সেটিং, হিস্টোরিক্যাল, অ্যাবাউট দ্য টেক্সট অ্যান্ড দ্য রাইটার, মানে অথার সম্পর্কে তোমাদেরকে জানানো। তোমরা জানো যে অথার সম্পর্কে আমাদের কিন্তু অবশ্যই জানা উচিত, কেন অথার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু গল্পের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা সঠিকটি বুঝতে পারবো না এবং আমাদের কিন্তু মুখস্থ হতে দেরি হবে। তাই এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। এইগুলো পড়ে নেওয়ার পর তোমরা টেক্সটটা ভালো করে রিডিং পড়ো, সেখান থেকে মানে ওয়ার্ড মিনিং পড়ো, তারপরে প্রশ্ন উত্তর পড়ো, দেখবে সেগুলো খুবই ইজিলি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তা এই অধ্যায় থেকে তোমাদের মান 2-এর একটি এবং মান 6-এর একটা প্রশ্ন আসবে। তা আমি এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেগুলো দেখে নাও। তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সেকেন্ড সেমিস্টারে। তা আবারও বলছি, এই অধ্যায় থেকে মান 2-এর একটি প্রশ্ন এবং মান 6-এর একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ মান 8-এর প্রশ্ন একটা। মান 8-এর এই অধ্যায় থেকে মান 8-এর প্রশ্ন আসবে তোমাদের। তো মান 8-এর জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলোর উত্তর সমেত তোমাদেরকে আলোচনা করেছি, তোমরা প্রথম থেকে দেখতে থাকো। তা সেইগুলো আমি তোমাদের আর পড়ে শোনালাম না, সেগুলো পড়ে শোনালে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা সেগুলো তোমরা চাইলে ফ্রি পিডিএফটা ডাউনলোড করতে পারো, কিন্তু তোমরা ডাউনলোড করতে গেলে তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে। তা ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেখানে ক্লিক করলেই তোমাদের পিডিএফ আকারে সমস্ত কোশ্চেন অ্যান্সারটা তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তা তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা সংগ্রহ করতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে কোথাও বলে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি। তা তোমরা পাসওয়ার্ডটা নিয়ে তোমরা কিন্তু পুরো পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিস্টারের জন্য। তা প্রত্যেকে ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।